আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের কথা ছিল যে আমরা শুধুমাত্র সৃজনশীল নিয়ে একটা আলোচনা করব। তো চলো আমরা ছোট্ট একটা ক্লাস, ইনশাল্লাহ আমরা বেশি একটা সময় নেব না। তো আমরা 5টা সৃজনশীল দেখব টপিক ভেদ করে। তো এই 5টা সৃজনশীলের মধ্যে একটা না একটা ইনশাল্লাহ চলে আসবে, কারণ এগুলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাছাইকৃত সৃজনশীল প্রশ্ন উত্তর। তো ভেবেছিলাম যে আরও আগে ক্লাসটা দিব, কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজেরই অনেক ব্যস্ততার জন্য দেরি করে ফেলেছি, আসলে সময় অনেক নষ্ট করে ফেলেছি। তো আর বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। আচ্ছা, এখানে কি কোনো স্কেল বা পেন ইউজ করা যায়? আচ্ছা, যাই তো, কিন্তু পেন ইউজ করলে আর স্ক্রল হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটু কোশ্চেনগুলো একবার দেখি অ্যান্ড কোশ্চেনগুলো একটু মনে রাখি। হ্যাঁ, প্রথম উদ্দীপকে দেখো ওয়াই একটা এক্সপ্লেইনড দেওয়া আছে, সেখান থেকে অনুচারা অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এখন বাজে রাত 1:51। আমার এটা রাত 12টার মধ্যে শেষ করে ফেলা উচিত ছিল। আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসতে আসতে 8:30 বেজে গিয়েছে। তো আমি ভেবেছিলাম যে 10টার মধ্যে ক্লাসটা দিয়ে দিব, কিন্তু একটু দেরি হয়ে গেল। এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। তো ওয়াই একটা গ্রুপ দেওয়া, সেখানকার একটা প্রবাহ চিত্র দেওয়া, এক্সপ্ল্যান্ট থেকে অনুচারা, এবং জেড একটা জিন দেওয়া, জিন থেকে আরডিএনএ, সেখান থেকে ট্রান্সজেনিক জীব দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে জীব প্রযুক্তি কী? তো জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশ বিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী। আমি একটু ছোট করি, হ্যাঁ, আমার মনে হয় আছে কষ্ট হবে, বাট এটা ফুল স্ক্রিন হলে আরেকটু ভালো হইতো মেবি। এটা কোনোভাবে কি ফুল স্ক্রিন করা যায় পিডিএফটা? আচ্ছা, আপাতত ডাউনলোড দিয়ে দেখি একটু। ওকে, সো ফুল স্ক্রিন করা গেছে অবশেষে। তো দেন এবার মনে হয় আমাদের পড়তে একটু সুবিধা হবে। তো প্রথম প্রশ্নটা ছিল যে জীব প্রযুক্তি কী? তো জীব প্রযুক্তি জিনিসটা কি? যে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশ বিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। 2 নম্বরে হচ্ছে যে জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝো? সো জিনোম সিকোয়েন্সিংটা হচ্ছে কোনো জীবের ডিএনএতে নাইট্রোজেন বেসগুলো যে নির্দিষ্ট অনুক্রমে সজ্জিত থাকে তাকে জিনোম বলে। তো কোনো ডিএনএ অণু বা ডিএনএ খণ্ডের মধ্যে বিদ্যমান বেস অনুক্রম নির্ণয়ের পদ্ধতিকে ডিএনএ সিকোয়েন্সিং বা জিনোম সিকোয়েন্সিং বলে। এটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কৌশল, যার মাধ্যমে স্বল্প সময়ে সঠিকভাবে ডিএনএ অণুর বেস বা ক্ষার অনুক্রম জানা যায়। যদিও আগের ক্লাসে আমি ক এবং খ নিয়ে আলাদাভাবে আলোচনা করেছিলাম, তবে আমরা এখান থেকেও দেখব। এবার আসো উদ্দীপকের ওয়াই এর ধাপসমূহ ধারাবাহিকভাবে লিখো। তো ওয়াইতে কি আছে? যে এক্সপ্লাইন্ট থেকে অনুচারা। তো দেখো, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে টিস্যু কালচারের কথা বলা হয়েছে। সো উদ্দীপকের ওয়াই টিস্যু কালচারকে নির্দেশ করে। নিচে টিস্যু কালচার প্রযুক্তির ধারাবাহিক ধাপসমূহ বর্ণনা করা হলো। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে। এই প্রযুক্তির মাধ্যমে চারা উৎপাদন করার বিভিন্ন ধাপের বর্ণনা নিচে উল্লেখ করা হলো। তো টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ: প্রথমত মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন, দ্বিতীয়ত কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি, তৃতীয়ত জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ, চতুর্থত মিডিয়ামে এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন। তো পঞ্চম ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, ষষ্ঠ মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর এবং চারা উৎপাদন, সপ্তম চারা টবে স্থানান্তর, অষ্টম প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। তো এই যে চিত্রটা দেওয়া আছে, চিত্রটা যদি তুমি এঁকে দাও, এটা খুব সুন্দর একটা মানে মার্কস পাওয়ার জন্য তোমাদের জন্য বেনিফিটেড হবে। তো প্রথমে একটা মাতৃ উদ্ভিদ আঁকাবা, অর্থাৎ টবে লাগানো গাছ। সেখান থেকে যে একটা এক্সপ্ল্যান্ট অর্থাৎ টিস্যু নেওয়া হচ্ছে, সেটা মিডিয়াম টিস্যু স্থাপন করা হচ্ছে, টিস্যুটা চিহ্নিত করে দিবা। সেখান থেকে একটা ক্যালাস সৃষ্টি হচ্ছে, ক্যালাসটাকে চিহ্নিত করে দিবা। সেই ক্যালাস থেকে একটা ছোট চারা সৃষ্টি হচ্ছে, সেখানে একটা মিডিয়াম এবং ছোট চারার চিত্র আঁকিয়ে দিবা। সেখান থেকে আরেকটা কাঁচ নলের মধ্যে মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে স্থাপন, সেখান থেকে মূল সৃষ্টি, টোটাল 5টা কাঁচনল। সেখান থেকে মাটিতে অর্থাৎ টবে চারা লাগানো, সেখান থেকে আবাদের জন্য প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এটাই হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক পর্যায় বা অ্যাকচুয়ালি ধাপসমূহ বলা যায়। তো চিত্রটা তোমরা একবার দেখে নিতে পারো, এটা তোমাদের মাস্ট আসবেই আসবে।
আচ্ছা, এরপরের প্রশ্ন বলতেছে যে উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো এবং কোনটির মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়া ওয়াই এবং জেড হলো যথাক্রমে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এদের মধ্যে নিচে তুলনা করা হলো এবং কোনটির মাধ্যমে জীবে ভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করা সম্ভব তা ব্যাখ্যা করা হলো। এখানে আরও ভালো হয় তুমি যদি লিখে দাও যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করা সম্ভব এবং নিচেদের পার্থক্যটা ব্যাখ্যা করা হলো। তো টিস্যু কালচারের মধ্যে জীবদেহের বিচ্ছিন্ন করা কোনো বিভাজনক্ষম টিস্যু কৃত্রিম পুষ্টি মিডিয়ামে কালচারের মাধ্যমে চারা সৃষ্টির প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। এ পদ্ধতিতে অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায়, ভাইরাস ও রোগমুক্ত চারা সৃষ্টি করা হয়, অপেক্ষাকৃত কম জটিল প্রক্রিয়া এবং এক্ষেত্রে প্লাজমিডের কোনো প্রয়োজন হয় না। এবার যদি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যাও, যে কোনো জীবের ডিএনএতে ভিন্ন উৎস থেকে সংগ্রহিত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড সংযুক্ত করে সংকর ডিএনএ তৈরির কৌশলই হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এ পদ্ধতিতে অল্প সময়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয় অপেক্ষাকৃত বেশি জটিল প্রক্রিয়া এবং প্লাজমিডের প্রয়োজন হয়। তোমাদের যদি সিকিউতে কোনো ঘাটতি থাকে তোমরা এই 20-30 মিনিটের এই ক্লাসটা দেখে নিলে আই থিঙ্ক অনেক বেশি উপকৃত হবে। একটা সিকিউ কীভাবে লিখতে হবে আই থিঙ্ক আইডিয়া পেতে পারো। অনেক সময় নিজে পড়লে জিনিসটা মনে থাকে না, মনে হয় যেন মুভি দেখে যাচ্ছি। নিজে যদি এক ঢালা রিডিং পড়া হয় এবং আমার সাথে সাথে যদি দেখো এবং সাথে যদি নিজেরাও পড়তে থাকো, দেখবে জিনিসটা খুব সুন্দরভাবে নিজের মধ্যে গেঁথে গিয়েছে। ষষ্ঠ, টিস্যু কালচারের ক্ষেত্রে উৎপন্ন জীব মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন হয়, আর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএতে উৎপন্ন জীব ভিন্ন গুণ সম্পন্ন হয়ে থাকে। এইবার তুমি আবারও লিখলে যে উপরের আলোচনা থেকে দেখা যায় যে টিস্যু কালচার প্রযুক্তিটি একটি বৈশিষ্ট্যের অসংখ্য নতুন চারা উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অপরদিকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন চারা উৎপন্ন করার কাজে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ডিএনএর স্থানান্তর হয় কিন্তু টিস্যু কালচারের ডিএনএ স্থানান্তর হয় না। তাই বলা যায় উপরোক্ত ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা সম্ভব। মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং টিস্যু কালচারের মধ্যে একটা পার্থক্য কী, সেটা হচ্ছে যে টিস্যু কালচার হচ্ছে যে একটু ফটোকপি টাইপের বা একটা ফটোকপি মেশিন, আর রিকম্বিনেন্ট ডিএনএতে তুমি ভিন্ন বৈশিষ্ট্যের ব্যবহার দেখতে পাবা। তো প্রশ্ন নাম্বার 2তে আমরা একটু দেখি। প্রশ্ন নাম্বার 2তে বলতেছে যে ডক্টর এক্স গবেষণাগারে বীজ ছাড়াই এ উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করেন এবং ডক্টর ওয়াই বি উদ্ভিদে বিটা ক্যারোটিন এবং আয়রন তৈরির জিন সংযুক্ত করে নতুন জাত তৈরি করেন। তো এই উদ্ভিদে যে অসংখ্য তারা তৈরি করেন, বোঝা যাচ্ছে যে এখানে ফটোকপি করার কথা বলা হয়েছে। সো বলার অপেক্ষা রাখে না যে এটার টিস্যু কালচার, এবং তার মানেই ওয়াইটা হচ্ছে যে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এক্সপ্ল্যান্ট কাকে বলে, সেটা হচ্ছে যে উদ্ভিদের যে অংশ পৃথক করে টিস্যু কালচারে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। প্লাজমিডকে ভেক্টর বলা হয় কেন? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাই প্লাজমিড। জিন প্রকৌশলে কাঙ্ক্ষিত ডিএনএ এর প্রয়োজনীয় অংশ বহন করার জন্য একটি বাহক ভেক্টর নির্বাচন করা হয়। তো সাধারণত এ কাজে প্লাজমিড ব্যবহার করা হয়, এজন্যই প্লাজমিডকে ভেক্টর বলে। আচ্ছা, কৃষির উন্নয়নে এ উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার লিখো। এ উদ্ভিদটা কী ছিল? টিস্যু কালচার ছিল। উদ্দীপকের এ উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। কৃষির উন্নয়নে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার ব্যাপক, নিচে তা বিশ্লেষণ করা হলো। হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদনে, অর্থাৎ কোনো উদ্ভিদের ফুল, ফল বা শস্য গুণে ও মানে উন্নত বলেই মনে হলে সেসব উদ্ভিদের অংশ টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে মাতৃগুণ সম্পন্ন চারা উৎপন্ন করা যায়। 2 নম্বর, রোগমুক্ত চারা উৎপাদনে উদ্ভিদের মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত চারা উৎপন্ন করা সম্ভব। 3 নম্বর, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে যে সমস্ত উদ্ভিদ প্রায় বিলুপ্তির পথে, অর্থাৎ টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই সমস্ত বিলুপ্ত প্রায় উদ্ভিদের সংরক্ষণ করা সম্ভব। এবং চতুর্থত, কৃত্রিম বীজ উৎপাদনে, অর্থাৎ টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপন্ন সোমাটিক ভ্রূণকে পুষ্টি পদার্থ আবরণীতে আবদ্ধ করে কৃত্রিম বীজ তৈরি করা হয়। তো 5 নাম্বার হচ্ছে ভ্রূণ উদ্ধারে, অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির সংকরায়নে সৃষ্ট F1 অপত্য প্রায়শই বন্ধা হয়। এমন বন্ধা উদ্ভিদের ভ্রূণ গঠিত হলে তা মারা যায় বা কোনো বীজ থেকে উৎপন্ন হয় না। তো এমন সংকর উদ্ভিদ থেকে ভ্রূণ উদ্ধার করে পুষ্টি মাধ্যমে কালচার করে স্বতন্ত্র উদ্ভিদ সৃষ্টি করা যায়। 6 নম্বরে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে, অর্থাৎ প্রচলিত সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব না। এক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অণুজীব উদ্ভিদ ও প্রাণী হতে সংগৃহীত জিন আবাদের মাধ্যমে প্রবেশ করিয়ে চাহিদা মতো জিনোম তৈরি করা সম্ভব। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমেও এ ধরনের ভ্রূণ হতে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব।
তো ঘ নাম্বারটা ছিল কি? ঘ নাম্বারটা ছিল যে বি উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এবং অপরাধ দমনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ডিএনএ প্রযুক্তি। দেখো, উদ্দীপকের বি উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো বর্তমানে চিকিৎসা ও অপরাধী শনাক্তকরণে এই প্রযুক্তিটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে, নিচে তার বিশ্লেষণ করা হলো। বর্তমান যুগে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। এই পদ্ধতি ব্যবহার করে ইনসুলিন উৎপন্ন করা হয়, যা ডায়াবেটিস রোগীর জন্য ব্যবহৃত। আরও ভালো হয় তোমরা যদি এটাকে পয়েন্ট করে লেখো যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, তাহলে কি তোমার জিনিসটা প্রেজেন্টেশনটা সুন্দর হবে। তারপরে তুমি লিখলে যে পাশাপাশি ইন্টারফেরন নামক প্রোটিন উৎপাদনও হয় এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ইন্টারফেরন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই প্রযুক্তির সাহায্যে জিন ক্লোনিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করা সম্ভব হয়েছে। তো এসব প্রোটিন মানুষের দেহের পুষ্টি উপাদান পূরণ করার পাশাপাশি বিভিন্ন জটিল রোগ নিরাময়ে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রকার গ্রোথ হরমোন তৈরির ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। আবার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার করে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে অপরাধী শনাক্তকরণ করা হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা ব্যবহার করার মাধ্যমে অপরাধী শনাক্ত করা সম্ভবপর হয়। তাই বলা যায় যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি চিকিৎসা ও অপরাধী শনাক্তকরণ উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলো এইবার আমরা তৃতীয় সৃজনশীলে যাই। দেখো, জহির সাহেব শিক্ষার্থীদের পড়ানোর সময় ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণকারী একটি হরমোনের কথা বললেন। তো এই হরমোনটি এক বিশেষ ধরনের প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। তিনি আরও বললেন প্রযুক্তিটি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ইনভিট্রো কালচার কি? দেখো, কাচের পাত্রের মধ্যে এক্সপ্ল্যান্ট থেকে অণুচারা তৈরির পদ্ধতি হলো ইনভিট্রো কালচার। আচ্ছা, টিপিএ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। বি নাম্বারটা ছিল টিপিএ বলতে কি বুঝো? এর একটা প্রোটিন ধর্মী পদার্থ। এরা রক্তের নিষ্ক্রিয় প্লাজমিনোজেনকে সক্রিয় প্লাজমিনে পরিণত করতে পারে। রক্তনালীতে টিপিএ ইনজেক্ট করলে প্লাজমিনোজেন সক্রিয় হয়ে প্লাজমিনে পরিণত হয়, যা জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে পারে। জমাট বাঁধা রক্তকে গলানোর এই প্রক্রিয়াকে ফাইব্রিনোলাইসিস বলে। মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হতে পারে। এ অবস্থা থেকে রক্ষা পেতে টিপিএ ব্যবহার করে ফাইব্রিনোলাইসিস ঘটানো হয় সাধারণত। আচ্ছা, উদ্দীপকে হরমোন জাতীয় পদার্থের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। এইটা হচ্ছে যে ইন্টারফেরনের কথা বলা হয়েছে। তো দেখো, উদ্দীপকে উল্লিখিত হরমোন জাতীয় পদার্থটি হচ্ছে ইন্টারফেরন। এটি এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। ক্যান্সার কোষের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। নিচে ইন্টারফেরন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হলো। দেখো, মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ সংগ্রহ করা হয় এবং সংগ্রহকৃত ডিএনএ থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয়। আমি একটু ফাস্ট যাচ্ছি যাতে তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে যেতে পারো আমার সাথে সাথে। সেকেন্ড হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে উপযুক্ত প্লাজমিডকে কাটা হয়। এরপর লাইগেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডের কাটা অংশে ইন্টারফেরনের জিন অংশকে সংযুক্ত করা হয়, অর্থাৎ একটি রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করা হয়। চতুর্থত, ইন্টারফেরন জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়। এবার আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট ইকোলি এর ব্যাপক বংশবৃদ্ধি করা হয়। তো ইকোলি কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদের মাধ্যমে নিঃসৃত হয়। তো আবাদ মাধ্যমে ইন্টারফেরন পৃথক করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধকৃত ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করা হয় এবং বেটাফেরন এরূপ একটি বাজারকৃত ইন্টারফেরন। তো দেখো, উদ্দীপকে উল্লিখিত হরমোন জাতীয় পদার্থের উৎপাদন আমরা দেখলাম ইন্টারফেরন। এবার চিকিৎসা ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব লেখো। আচ্ছা, ইন্টারফেরনটা অবশ্যই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির অংশ, তাহলে উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তিটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সো বর্তমান যুগের চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। নিচে বিশ্লেষণ করা হলো। প্রথমত, ইনসুলিন উৎপাদনে। ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এই হরমোন মানুষের শরীরের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। কোনো কারণে মানুষের শরীরে এই হরমোনের নিঃসরণ কম হলে শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তখন গ্লুকোজের মাত্রা স্বাভাবিক পর্যায়ে আনার জন্য ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়ে, যা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়। দ্বিতীয়ত, ইন্টারফেরন উৎপাদনে। ইন্টারফেরন এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন। এই হরমোন সাধারণত ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে থাকে। অর্থাৎ মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে এই ইন্টারফেরন। তো কোনো ভাইরাস দ্বারা মানব শরীরের কোনো কোষ সংক্রমিত হলে আক্রান্ত কোষ সেখান থেকে এই ইন্টারফেরন নামক হরমোন নিঃসরণের মাধ্যমে সেই ভাইরাসকে প্রতিহত করে। এই ইন্টারফেরনই বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে।
তৃতীয়ত টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটিও এক ধরনের প্রোটিন। মানুষের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে সেই জমাট বাঁধা রক্ত গলানোর ক্ষেত্রে ব্যবহৃত এই প্রোটিনটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন করা হয়। আরেকটা হচ্ছে ইরিথ্রোপোয়েটিন উৎপাদনে। ইরিথ্রোপোয়েটিন এক ধরনের হরমোন যা রক্ত প্রবাহের সময় বোন ম্যারোতে প্রবেশ করে। তো যাদের কিডনি বিকল তাদের ডায়ালাইসিসের সময় এই হরমোন রক্তের সাথে বের হয়ে যায়, তখন কৃত্রিমভাবে ইনজেকশনের মাধ্যমে এরিথ্রোপোয়েটিন নেওয়ার প্রয়োজন হয়, যা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে চিকিৎসার ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। এইভাবে তুমি লিখে দিলে আই থিঙ্ক ফুল মার্কস পেয়ে যাবে। চলো, চতুর্থ সৃজনশীল বলতেছে যে বর্তমানে একটি বিশেষ জীব প্রযুক্তির সাহায্যে ডিএনএ অণুর ক্ষারক অনুক্রম নির্ণয় করা যায় এবং অপর একটি জৈব প্রযুক্তির সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি করা যায়। তো এখানে দেখো বলতেছে যে সাইব্রিড কাকে বলে। সাইব্রিডটা কি দেখো, সেটা হচ্ছে যে বিভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত দুটি উদ্ভিদের প্রোটোপ্লাস্ট পাশাপাশি রেখে তাদের মধ্যে মিলন ঘটিয়ে টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়ে থাকে সাইব্রিড বলে। রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে? যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণু নির্দিষ্ট অংশ কর্তন করা যায় তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে। রেস্ট্রিকশন এনজাইমকে ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা হিসেবে ব্যবহার করা হয়। এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া থেকে প্রায় 250 প্রকারের রেস্ট্রিকশন এনজাইম পাওয়া গেছে। তো কয়েকটি রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে তোমার ব্যাম এইচআই, তারপরে হিন্ড এইচআই ইত্যাদি। আচ্ছা, তো উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তির ধাপ সচিত্র বর্ণনা করো। দ্বিতীয় প্রযুক্তি বলতেছে যে অপর একটি জীব প্রযুক্তির সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা সম্ভব, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তির সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা যায়, অর্থাৎ এটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে নির্দেশ করে। তো নিচে চিত্রের সাহায্যে প্রযুক্তিটির ধাপ বর্ণনা করা হলো। প্রথমত কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। কাঙ্ক্ষিত ডিএনএ অণু নির্বাচনের পর জীবের কোষ থেকে ডিএনএকে পৃথক করতে হবে। তারপরে বাহক নির্বাচন। এখানে তুমি ছবি আঁকে দিলে আরও ভালো মার্কস পাবা। যে গোল গোল একটা ছবি আছে, সেখান থেকে তুমি কেটে নিচ্ছ ডিএনএটাকে। তো এখান থেকে কাঙ্ক্ষিত ডিএনএ এর প্রয়োজনীয় অংশ বহন করার জন্য একটি বাহক নির্বাচন করতে হয়। ব্যাকটেরিয়াতে অবস্থিত প্লাজমিড ডিএনএকে কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য বাহক হিসেবে ব্যবহার করা হয়। ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন, সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত ডিএনএ এর নির্দিষ্ট অংশকে ছেদন করা হয়। ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন, অর্থাৎ ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্লাজমিড ডিএনএ এর সাথে সংযুক্ত করা হয়। পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষক দেহে প্রবেশ করানো। রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে পরে কোনো পোষক ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয়। দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন, এটা সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার কাজটি সফলভাবে হয়েছে কিনা তা প্রমাণ করার জন্য প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হয়। রিকম্বিনেন্ট ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর। আর 8 নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো হয়। তো এইভাবে তুমি যদি লিখে দাও, এবং সাথে এই চিত্রটার কথাই আমি বলছিলাম যে একটা উদ্ভিদ কোষ থেকে কাঙ্ক্ষিত জিন আসছে, আর ইকোলি থেকে প্লাজমিড চিহ্নিত করে দিলে এখান থেকে গাঁথন প্রান্ত, এর মাধ্যমে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, সেখান থেকে কাঙ্ক্ষিত জিন, জাস্ট ছোট্ট একটা চিত্র। ঘ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের প্রক্রিয়া দুটির ক্ষেত্রে জীবের স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করো। তো ঘ নাম্বারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে উদ্দীপকের প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে জিনোম সিকোয়েন্সিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো উক্ত প্রক্রিয়া দুটির ক্ষেত্রে জীবের স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি নিচে বর্ণনা করা হলো। সেটা হচ্ছে যে জিনোম সিকোয়েন্সের স্বাস্থ্য ঝুঁকি। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে রোগের ঝুঁকি নির্ধারণে কখনো কখনো ত্রুটি হতে পারে। এর ফলে রোগের ভ্রান্ত সম্ভাবনা তৈরি হয়, যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। জীব প্রযুক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি দেখো, জিএমও উৎপাদন করা হয় খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য, কিন্তু অনেক সময় এটি স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, কারণ দীর্ঘ মেয়াদ ধরে জিএমও খাদ্য গ্রহণের ফলে অ্যালার্জি, হরমোনজনিত সমস্যা বা অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। জীব প্রযুক্তির মাধ্যমে দ্রুত নতুন অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হচ্ছে, তবে এর অতিরিক্ত ব্যবহার মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস ঘটাতে পারে, যার কারণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। জীব প্রযুক্তির নতুন চিকিৎসা বা ওষুধ মানবদেহের পরীক্ষার সময় ঝুঁকির কারণ হতে পারে। মানবদেহের জেনেটিক চিকিৎসা প্রয়োগ করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সন্দেহ থেকে যায় এবং এটি শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। আচ্ছা, পঞ্চম সৃজনশীলটা বলছে যে অর্কিডের শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে চারা উৎপাদন করা যায়, আবার অণুজীব ব্যবহার করে অন্য একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে তুলার পতঙ্গরোধী জাত সৃষ্টি করা হয়েছে। পোমেটো কি? পটেটো অ্যান্ড টমেটো। সো আলু ও টমেটোর প্রোটোপ্লাস্টের মিলনে যে হাইব্রিড উদ্ভিদ সৃষ্টি হয় সেটাই হচ্ছে পমেটো। ক্যালাস বলতে কি বোঝো? ক্যালাস জিনিসটা হচ্ছে
মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপনের পর পাত্রটির মুখ বন্ধ করে নির্দিষ্ট আলো অর্থাৎ 3000 থেকে 5000 লাক্স, তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75% নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি বহুকোষীয় মণ্ডে পরিণত হয়। এক্সপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত কক্ষে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ তৈরি হয় তাকে ক্যালাস বলে। 5 থেকে 7 দিনের মধ্যে ক্যালাস থেকে অসংখ্য মুকুল বা অনুচারা সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে কালচার মিডিয়ামে স্থাপিত টিস্যু থেকে সরাসরি অনুচারা উৎপন্ন হয়। তো প্রথম প্রশ্নটা আমার মনে হয় না দেখার প্রয়োজন আছে, তবুও আমি একবারে দেখে নিচ্ছি যে উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রযুক্তিটি সুবিধাসমূহ বর্ণনা করো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রযুক্তিটি কৃষিক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে। দেখো, সো প্রথম প্রযুক্তিটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, আর প্রথম প্রযুক্তিটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি, আর দ্বিতীয়টা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। দেখো, উদ্ভিদে উল্লিখিত প্রথম প্রযুক্তিটি হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি। তো নিচে টিস্যু কালচার প্রযুক্তির সুবিধাসমূহ বর্ণনা করা হলো। এক উদ্ভিদ বা উদ্ভিদাংশ থেকে অল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্যের অসংখ্য চারা উৎপাদন করা যায়। সহজেই রোগমুক্ত বা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকা যায়। সঠিক বীজ সংগ্রহ ও মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন করা যায়। অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা যায়। উদ্ভিদের যে কোনো অংশ থেকে চারা উৎপাদন, অতি সস্তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন, বিদেশি জাতের উদ্ভিদ থেকে দেশীয় আবহাওয়া উপযোগী চারা উৎপাদন করা যায়। বিলুপ্তপ্রায় উদ্ভিদ পুনরুৎপাদন করা সম্ভব, এবং যে সমস্ত উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না সে সমস্ত উদ্ভিদের চারা উৎপাদন করে বাজারজাত করা সম্ভব হচ্ছে। অ্যান্ড এইটা ছিল কি, অণুজীব ব্যবহার করে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে তুলার পতঙ্গরোধী জাত সৃষ্টি করা হয়েছে। সো এটা বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কৃষিক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটি কীভাবে কৃষিক্ষেত্রে সফলতা আনতে পারে সেটা নিচে বিশ্লেষণ করা হলো। প্রথমত, ট্রান্সজেনিক উদ্ভিদ। আমেরিকান তুলা গাছে প্রতি বছর পোকার আক্রমণের কারণে তুলার পরিমাণ অনেক কম হতো, ফলে অনেক পতঙ্গনাশক ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যাসিলাস থুরিনজেনসিস নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা তৈরি করা সম্ভব হয়েছে। এই ট্রান্সজেনিক তুলা গাছে পোকার আক্রমণ প্রতিরোধী প্রোটিন তৈরি হয়, ফলে ওই গাছের পোকার আক্রমণ ঘটে না। দ্বিতীয়ত, গুণগত মান উন্নয়নে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন ক্লোভার ঘাসের মধ্যে স্থানান্তর করা হয়েছে, ফলে এই ঘাস খাওয়াতে ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে। এবং সুপার রাইস বা গোল্ডেন রাইস, ভিটামিন এ এর অভাবে ছোট শিশুরা রাতকানা রোগে ভোগে, তাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে ধানের মধ্যে ভিটামিন এ সৃষ্টিকারী জিন প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে, ফলে ভাত খাওয়ার মাধ্যমে ভিটামিন এর ঘাটতি পূরণ হচ্ছে, আলাদাভাবে কোনো ভিটামিন এ নেওয়ার প্রয়োজন নেই। এবং রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী জাত উদ্ভাবনের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাফল্য অর্জিত হয়েছে, ফলে তামাক গাছকে টোবাকো মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে। পঞ্চমত, নাইট্রোজেন সংবন্ধনে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া হতে নিভ জিন ইকোলি ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা সম্ভব হয়েছে, ফলে আশা করা যায় যে এই জিন জমিতে নাইট্রোজেনের প্রয়োগ কমাতে সাহায্য করবে। এবং 6 নম্বরে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে জোনাকি পোকার দেহ থেকে লুসিফেরিন নামক পদার্থ ক্ষরণকারী জিন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে স্থানান্তর করা সম্ভব হয়েছে, ফলে তামাক গাছের পাতা থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। এবং 7 নম্বর, বীজহীন ফল সৃষ্টিতে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্বের বিভিন্ন দেশে বীজহীন ফল উৎপাদন করা সম্ভব হয়েছে, যেমন জাপানের বীজহীন তরমুজ উৎপাদন এই প্রযুক্তির প্রতিফলন। তো 6 নম্বরটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জোনাকি পোকার দেহ থেকে লুসিফেরিন নামক পদার্থ ক্ষরণকারী জিন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে স্থাপন করা সম্ভব হয়েছে, ফলে তামাক গাছের পাতা থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। সো এই স্লাইডটা তোমরা এসিএস এর যে কোনো পেজ থেকে পেয়ে যেতে পারো, অথবা তোমরা ইউটিউবে যদি বায়োলজি ড্রিমার্স পেজটাতে দেখো, সেখানে তোমরা স্লাইডটা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে হচ্ছে এই 5টা সৃজনশীল দেখালাম। এই 5টা সৃজনশীল তোমরা যদি হচ্ছে দেখো শুধুমাত্র বাছাইকৃতভাবে, তো তোমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারের মধ্যে অবশ্যই একটা সিকিউ কমন পেয়ে যাবা।